চলো রেকর্ডিং অন হয়ে গেছে আমাদের। এবার আমি শুরু করি। আমি বুঝতে পারছিলাম যে এখানে একটু অসুবিধা হতে পারে, একটু কঠিন আছে বিষয়টা। দেখো, প্রথমে তোমাকে জেনে নিতে হবে এই যে আমি এখানে কিওয়ার্ডসগুলো যেগুলো লিখেছি এগুলো কিন্তু জানতে হবে। তুমি আরেকবার পড়ো, এখানে কি লেখা আছে যে আলোর বিপরীতে অক্সিজেন বেশি সঞ্চিত হয়। অর্থাৎ আলো যেদিকে থাকবে সে তার বিপরীত দিকে, দেখো এইখানে আলো আছে, আমি যেখানে মার্ক করছি তাকাও, এইখানে আলো আছে। সেই জন্য দেখো, তাই জন্য কি হয়েছে, তাই জন্য দেখো এই দিকে অক্সিজেনটা কম, কিন্তু এই দিকে অক্সিজেন বেশি। দেখো অক্সিজেন এই দিকে বেশি আছে। তাহলে প্রথম লাইনটা স্যাটিসফাই করছে। প্রথম লাইনে যেটা বলা হয়েছে এখানে কিওয়ার্ডসে যে আলোর বিপরীতে অক্সিজেন বেশি সঞ্চিত হয়। তাহলে দেখো আলো এইদিকে আছে, অক্সিজেন এইদিকে বেশি সঞ্চিত হয়েছে। তাহলে প্রথমটা বুঝতে পারলে আশা করি। নেক্সট কি বলা হচ্ছে দেখো, যে কাণ্ড বেশি অক্সিজেনে বৃদ্ধি পায়। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কাণ্ড তখনই বৃদ্ধি পাবে যখন অক্সিজেন বেশি হবে। নেক্সট কি বলা হচ্ছে যে মূল কম অক্সিজেনে বেশি বৃদ্ধি পায়। অর্থাৎ মূল তখনই বৃদ্ধি পাবে যখন সেখানে অক্সিজেন কম হবে। তাহলে কাণ্ড বৃদ্ধি পাবে তখন যখন অক্সিজেন বেশি থাকবে। মূলের ক্ষেত্রে ব্যাপারটা পুরো উল্টো, মূল তখনই বৃদ্ধি পাবে যখন অক্সিজেন কম থাকবে। এগুলো মাথায় ভরে রাখতে হবে, তবেই বুঝতে পারবে। ঠিক আছে, দেখো আমি আরও একবার বলছি। এবার কিওয়ার্ডসগুলো আশা করি বুঝে গেলে। দেখো এবার এই দিকে তাকাও, এইখানে আলো আছে, যেহেতু এইদিকে আলো আছে তাই দেখো এখানে বলা হচ্ছে যে এখানে অক্সিজেন কম আছে। দেখো তীর চিহ্ন দিয়ে বলা হয়েছে এখানে অক্সিজেন কম আছে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এই যে আলোর বিপরীত সাইডে দেখো অক্সিজেনটা বেশি আছে, এই সাইডে অক্সিজেন বেশি আছে। এটা কাণ্ডের দিক গেল, তুমি নিচের দিকে চলে এসো, মূলের দিকে চলে এসো। দেখো এইখানে যে অক্সিজেন আছে, এই অক্সিজেন এখানে কম অক্সিজেন আছে, এর থেকে এই সাইডটায় বেশি অক্সিজেন আছে। কারণ আলো এই দিকে আছে, তার বিপরীত দিকে বেশি অক্সিজেন থাকবে সবসময়। বোঝা গেল? তাহলে এই সাইডটায় দেখো আমি মার্ক করছি, এই সাইডটায় বেশি অক্সিজেন আছে, এই সাইডটায় কম অক্সিজেন আছে। ঠিক মূলের দিকে একটু নিচের দিকে তাকাও, দেখো এই সাইডটায় বেশি অক্সিজেন আছে, এই সাইডটায় বেশি অক্সিজেন আছে মূলের এই সাইডটায়। আবার দেখো এই যে এই সাইডটায় কম অক্সিজেন আছে, অক্সিজেনটা কম আছে এখানে, এই জন্য দেখো মার্ক করে বলেও দেওয়া হয়েছে যে এখানে কম অক্সিজেন আছে। এবার দেখো, এবার কি বলা হয়েছে, আমি তোমাকে একটু আগেই বললাম যে কাণ্ড বেশি অক্সিজেনে বৃদ্ধি পায়। ঠিক আছে, দেখো এই যে কাণ্ড, এই যে কাণ্ডের অগ্রভাগ, এখানে কাণ্ডের অগ্রভাগ আছে, এই কাণ্ড কিন্তু বেশি অক্সিজেনে বৃদ্ধি পায়। তাই জন্য দেখো, যেহেতু এইখানে আমি আরও একবার এটাকে ইরেজ করে দিই। দেখো যেহেতু এইখানে অক্সিজেন কম, ঠিক আছে, এখানে অক্সিজেন কম, এটা কাণ্ডকে নিয়ে আলোচনা করছি আমি। এইখানে যেহেতু অক্সিজেন কম, তাই এটার বৃদ্ধি হবে না, এটা যেমন তেমনই থেকে যাবে। কিন্তু দেখো যেহেতু এইখানে অক্সিজেন বেশি, আর কাণ্ড বেশি অক্সিজেন থাকলে বৃদ্ধি পায়, ওখানকার যে কোষগুলো আছে, ওই অঞ্চলের যে কোষগুলো আছে সেগুলো বেশি পরিমাণে বেশি দ্রুত বিভাজিত হতে থাকে। আর কোষ যত বিভাজিত হবে বৃদ্ধি তত বাড়বে। ঠিক আছে, দেখো এইখানে যেহেতু অক্সিজেন বেশি আছে, মানে অক্সিজেনের যে পরিমাণ, যে ঘনত্ব এখানে কিন্তু বেশি আছে, ওই জন্য দেখো এই জায়গাটা থেকে যাবে, কিন্তু এই জায়গাটা বৃদ্ধি পাবে। এই জায়গাটা বৃদ্ধি পাবে, কেন বৃদ্ধি পাবে? কারণ এখানে বেশি অক্সিজেনের ঘনত্ব যেটা আছে, যে অক্সিজেনের যে ঘনত্ব, ওই ঘনত্বটা এখানে বেশি। ওই জন্য এই অঞ্চলের কোষ বিভাজিত হয়ে এই কাণ্ডটা কিন্তু বৃদ্ধি পেয়ে এই দিকে বেঁকে যাবে। ঠিক আছে, আলোর দিকে বেঁকে যাবে। এবার আলোর দিকে বেঁকে কেন যাচ্ছে, তার কারণ এই জায়গাটা স্থির আছে, এই জায়গাটা স্থির আছে। আমি আরও একবার দেখাই তোমাকে। দেখো এই জায়গাটাতে স্থির থাকবে, এই জায়গাটা যখন স্থির থাকবে মানে অতটা পরিমাণে বৃদ্ধি হবে না এখানে, তখন দেখবে তখন এটাতে এই দিকেই বেঁকে যাবে, তাই না? এই দিকেই তো বেঁকে যাবে, এটা আলোর দিকেই বেঁকে যাবে। তাহলে যেহেতু আলোর দিকে বেঁকে যাচ্ছে, তাই জন্য বলা হচ্ছে এটাকে ফটোট্রপিক চলন। আমি প্রথম ক্লাসেই তোমাকে বলেছিলাম, যে তুমি ক্লাস হয়তো ছিলে না, যাই হোক, যে ফটোট্রপিক চলন হচ্ছে উদ্ভিদের আলোর দিকে চলন। ঠিক আছে, যেহেতু এটা আলোর দিকে চলে যাচ্ছে, আলোর দিকে চলে যাচ্ছে, দেখো এখানে এখানে এটা দেখানো হয়েছে, এই দেখো চলে এসেছে, আলোর দিকে চলে যাচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে ফটোট্রপিক চলন। এটা অক্সিজেনের প্রভাবে হচ্ছে। এটা গেল কাণ্ডের কথা। ঠিক আছে, একইভাবে মূলের কথায় চলে আসি এবার। মূলের কথা বোঝার জন্য তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে মূল মানে কাণ্ডের যে ব্যাপার ছিল তার থেকে মূলের ব্যাপারটা কিন্তু পুরোটা বিপরীত। মূল কিন্তু কম অক্সিজেন থাকবে তবেই বৃদ্ধি পাবে। যদি যদি অক্সিজেনের ঘনত্ব বেশি হয়, মূল কিন্তু বৃদ্ধি পাবে না। ঠিক আছে, অক্সিজেনের ঘনত্ব কম হতে হবে, তবেই কিন্তু মূল বৃদ্ধি পাবে। এটা মাথায় রাখবে। দেখো এইখানে বলা হচ্ছে মূলের ক্ষেত্রে এই সাইডটাই অক্সিজেন বেশি আছে, অক্সিজেন বেশি আছে। আর এই দেখো যেদিকে আলো আছে সেই দিকে দেখো এইখানে এই সাইডটাই, আমি এই সাইডের কথা বলছি, এই সাইডে দেখো অক্সিজেন কম আছে, এখানে মার্ক করে বলেও দেওয়া হয়েছে যে কম অক্সিজেন। ঠিক আছে, এবার যেহেতু কম অক্সিজেন এখানে আছে, আর আমাদেরকে এখানে বলেই দেওয়া হয়েছে যে মূল কম অক্সিজেনে বেশি বৃদ্ধি পাবে। তাই জন্য দেখো, তাই জন্য কী হওয়ার কথা, যেটা হওয়ার কথা, এই দিকে যেহেতু বেশি অক্সিজেন আছে, ঠিক আছে, তাই এই সাইডটার কিন্তু বৃদ্ধি হবে না।
কারণ মূল বেশি অক্সিজেনে বৃদ্ধি পায় না, মূল কম অক্সিজেনে বৃদ্ধি পায়। ঠিক আছে, এই সাইডে যেহেতু অক্সিজেন বেশি আছে এই সাইডটা বৃদ্ধি পাবে না, এই সাইডটা যেমনকার তেমনই থেকে যাবে, একটু আধটু হবে, খুব বেশি পরিমাণে হবে না। কিন্তু দেখো এই সাইডে এই ডান দিকে যেটা আছে, ডান দিকে অক্সিজেনের পরিমাণ কম আছে। ঠিক আছে, ডান দিকে অক্সিজেনের পরিমাণ কম আছে, আর যেহেতু এই দিকে অক্সিজেনের পরিমাণ কম, এই সাইডটা কিন্তু বৃদ্ধি পাবে, আর বৃদ্ধি পেয়ে দেখো আলোর বিপরীত দিকে বেঁকে যাবে। ঠিক আছে, এই দেখো এখানে স্পষ্ট করে বলা হয়েছে, দেখো বেঁকে গেছে, এই দিকে বেঁকে গেছে এটা, আর স্পষ্ট করে বলা হয়েছে কম অক্সিজেন, দেখো লেখা আছে কম অক্সিজেন আলোর বিপরীত দিকে বৃদ্ধি। বোঝা গেল? আর এই দিকটা স্থির আছে, প্রায় স্থির আছে এই দিকটা, আর এই দিকটার বৃদ্ধি হয়েছে, এই দিকটার বৃদ্ধি হয়েছে। কেন এই দিকটার বৃদ্ধি হয়েছে, এই দিকটার বৃদ্ধি কেন হয়েছে, এরকম কেন হয়েছে আরও একবার বলছি আমি, যে এই দিকের বৃদ্ধি কেন হয়েছে, কারণ এই দিকে ছিল কম অক্সিজেন, আর মূল কিন্তু কম অক্সিজেনেই বৃদ্ধি পাবে। দেখো এখানে লেখা আছে মূল কম অক্সিজেনে বৃদ্ধি পায়, এটাই হলো মেন কারণ। ঠিক আছে, এবার চাঁদনি আমাকে বলো বুঝতে পারলে কিনা। বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, যদি না হয় তাহলে এটা আমি রেকর্ডিং করে দেবো, তুমি আরও একবার দেখে নেবে। আর এই কিওয়ার্ডস যেগুলো আছে, তুমি যদি কিছুই না বুঝতে পারো প্রথমে এইগুলোকে মুখস্থ করবে আগে। এই যে 3টে কিওয়ার্ডস দিয়েছি, এগুলো যদি তোমার মাথায় থাকে তুমি নিজেই রিলেট করতে পারবে, তুমি নিজেই বুঝতে পারবে। এই 3টে জিনিস যদি তোমার মাথায় থাকে, ঠিক আছে, এই 3টে জিনিস নিয়েই খেলা। এবার দেখো পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করে, 1 মিনিট আমি এটাকে ইরেজ করে দিই, তা নাহলে পিডিএফে চলে আসবে। হ্যাঁ, ইরেজ করে দিলাম। দেখো দেখো বিভিন্ন জায়গায় টেস্ট পেপার এবং বিভিন্ন জায়গায় একটা প্রশ্ন পাবে যে ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিজেনের ভূমিকা লেখো, এটা 3 নম্বরের থাকে। ঠিক আছে, এটা বই অনেক কঠিন আছে, আমি একটু নিজের ভাষাতে সহজ করে দিয়েছি। দেখো আমি যেগুলো বললাম ওগুলো এখানে লেখা আছে বেশিরভাগই, আর ছবিটা একটু অস্পষ্ট মনে হচ্ছে, কিন্তু ছবিটা দেখো এখানে জায়গা ছিল না বলে হয়েছে এরকম। তুমি আগের পাতার যে ছবি ছিল আমার আগের স্লাইডের, ওই ছবিটা দেখে নেবে। ঠিক আছে, এটা দেওয়ার পরে তুমি নিচে ছবি অবশ্যই দেবে, নাহলে হবে না। দেখো কি বলছে এখানে, যে উদ্ভিদের ফটোট্রপিক এবং জিওট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন বিশেষ ভূমিকা গ্রহণ করে। পেনটা নিয়ে নিই, বিশেষ ভূমিকা গ্রহণ করে। ঠিক আছে, নর্মাল লাইন গেল একটা। ঠিক আছে, এবার দেখো এবার আসবে যুক্তি। দেখো উদ্ভিদের কাণ্ড বেশি ঘনত্বের অক্সিজেনে দ্রুত বৃদ্ধি পায়, যেটা আমি কিওয়ার্ডস ওখানে লিখে রেখেছিলাম, যে উদ্ভিদের কাণ্ড বেশি ঘনত্বের অক্সিজেনে বেশি বেশি বৃদ্ধি পায়। ঠিক আছে, কাণ্ডে অক্সিন আলোর বিপরীত দিকে বেশি মাত্রায় সঞ্চিত হয়ে ওই অঞ্চলের কোষগুলির দ্রুত বিভাজন ঘটায়, ফলে উদ্ভিদের কাণ্ড আলোর উৎসের দিকে বেঁকে যায়। ঠিক আছে, যেহেতু আলোর উৎসের দিকে বেশি পরিমাণে হচ্ছে অক্সিজেন জমা হচ্ছে, ওই জন্য ওই অঞ্চলের কোষ দ্রুত বিভাজিত হচ্ছে, যার ফলে কাণ্ডটা আলোর দিকে বেঁকে যাচ্ছে। অন্যদিকে দেখো লেখা আছে, অন্যদিকে মূলে অক্সিজেন আলোর উৎসের বিপরীত দিকে কম অক্সিজেন সঞ্চিত হয়। যেহেতু মূলের কোষগুলি কম ঘনত্বের অক্সিজেনে দ্রুত বিভাজিত হয়, তাই মূলের ওই অঞ্চল দ্রুত বৃদ্ধি পেয়ে মূল আলোর উৎসের বিপরীত দিকে বেঁকে যায়। যেটা আমি বললাম একটু আগে, ওটাই তুমি রিলেট করবে, দেখবে সব বুঝতে পেরে যাবে। ঠিক আছে, চলো আমি নেক্সটে যাব। সো এইটা হচ্ছে উত্তর। ঠিক আছে, যদি এরকম প্রশ্ন আসে যে ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিজেনের ভূমিকা লেখো, তখন তুমি এটা লিখবে আর নিচে এই ছবিটা দিয়ে দিবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। চলো, তাহলে আমাদের অক্সিন হরমোন গেল। এবার আমরা আলোচনা করব জিববেরেলিন নিয়ে। অক্সিনের মতো জিববেরেলিনও একটি হরমোন, উদ্ভিদ হরমোন, যেটা উদ্ভিদের উপর মানে বিশাল প্রভাব বিস্তার করে, উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে অংশগ্রহণ করে। চলো দেখি এবার এর উৎসটা প্রথমে দেখে নেব, যে কোথায় কোথায় পাওয়া যায়। উৎস অর্থাৎ কোথায় কোথায় পাওয়া যায়। দেখো এটা পাওয়া যায় পরিণত প্রায় বীজে, বীজে পেয়ে যাবে, যে বীজ প্রায় পরিণত, মানে বীজ মানে হয়ে গেছে পরিণত প্রায় একদম। ঠিক আছে, ওরকম বীজে পাওয়া যাবে। নেক্সট আর কি পাওয়া যাবে, মুকুল সংলগ্ন কচি পাতায়, যে কচি কচি ছোটো ছোটো পাতায় হয়, সেই পাতাগুলোতে জিববেরেলিন পাওয়া যায়। ঠিক আছে, উৎস। এর উৎসটা অতটা ইম্পর্টেন্ট নয়, তবু পড়ে রাখবে। ঠিক আছে, দেখো এবার আমরা কাজ পড়ব। দেখো বিশেষ বৈশিষ্ট্য, এর বিশেষ বৈশিষ্ট্যটা দেখে নিই প্রথমে। দেখো বিভিন্ন জায়গায় আমি দেখেছি, বিভিন্ন জায়গায় একটা প্রশ্ন থাকে যে একটি নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোনের নাম লেখো। এই প্রশ্নটা বিভিন্ন জায়গায় থাকে, তুমিও যখন দেখবে বিভিন্ন প্রশ্নপত্র নাড়াঘাটা করবে তখন দেখতে পাবে যে একটি নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোনের নাম লেখো। তাহলে এখানে জিববেরেলিন হয়ে যাবে উত্তর। জিববেরেলিন এমন একটা হরমোন যার মধ্যে নাইট্রোজেন নেই। ঠিক আছে, তাহলে যদি জিজ্ঞেস করা হয় যে একটি নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোনের নাম লেখো, তখন কিন্তু তোমরা বলে দেবে যে হয়ে যাবে, সেটা উত্তর হয়ে যাবে জিববেরেলিন। জিববেরেলিন এমন একটি হরমোন যার মধ্যে নাইট্রোজেন নেই। ঠিক আছে, বাকি অক্সিন বলো, তারপরে সাইটোকাইনিন বলো, এগুলোতে নাইট্রোজেন আছে। চলো নেক্সট দেখি। নেক্সট দেখো কাজ দেখবো আমরা, যে অক্সিজেন যেমন কিছু কাজ করছিল, অক্সিজেনের যেমন ভূমিকা ছিল অনেক, আমরা দেখব জিববেরেলিনের কী কী ভূমিকা আছে। এবার চলো দেখো,
জিব্বেরেলিন প্রথম যে কাজটা করছে, বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে। দেখো, তোমরা বলবে এবার যে সুপ্তাবস্থা কি? দেখো, একটা বীজ দেখতে পাবে, একটা বীজ যতদিন না বা যতক্ষণ না যতদিন না তার মধ্যে ভ্রূণমূল এবং ভ্রূণমুকুল বের হচ্ছে, তো তার আগে পর্যন্ত ও যে অবস্থায় ছিল, ওই অবস্থাটাকে বলা হচ্ছে সুপ্ত অবস্থা। ঠিক আছে, মানে যতদিন না ওখান থেকে ভ্রূণমূল এবং ভ্রূণমুকুল বের হবে। দেখো, তোমরা এবার বলবে যে ভ্রূণমূল ও ভ্রূণমুকুল কি? আমি দেখাবো তোমাদেরকে, একটু পরে দেখাচ্ছি আমি। চলো দেখিয়ে দিই আগে যে ভ্রূণমূল আর ভ্রূণমুকুল কি। এটা কিন্তু মাধ্যমিকের অংশ, মানে মাধ্যমিকের মধ্যে পড়ছে না, তবুও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এটা নিচু ক্লাসের কাজে লাগবে। দেখো, এই যে একটা বীজ ধরো, এই যে একটা বীজ, বীজে দেখো দুটো পার্ট হবে, একটা পার্ট নিচের দিকে চলে আসবে, ঠিক আছে, আর একটা পার্ট দেখবে উপরের দিকে উঠে চলে আসবে। এই দেখো, একটা নিচে চলে আসছে, এটা উপরে চলে যাবে, একটা দেখো নিচে চলে এসেছে, এটা উপরে চলে যাচ্ছে, নিচে চলে এসেছে অলরেডি, এখানে খুব ভালো করে বোঝা যাচ্ছে। তাহলে দেখো, যে পার্টটা থেকে যে অংশটা থেকে ভবিষ্যতে মুকুল তৈরি হবে, সরি মুকুল বলছি আবার, মূল তৈরি হবে, মূল, ঠিক আছে, তাকে বলবো আমরা ভ্রূণমূল। ঠিক আছে, ভ্রূণমূল বলবো তাকে। ঠিক আছে, এবং ভবিষ্যতে যে অংশটা থেকে কাণ্ড তৈরি হবে, কাণ্ড, যেমন দেখো এই অংশটা থেকে কাণ্ড তৈরি হচ্ছে, এই অংশটা থেকে কাণ্ড তৈরি হচ্ছে, এই অংশটাকে বলবো ভ্রূণমুকুল। ঠিক আছে, তাহলে বীজের ভ্রূণমূল আর ভ্রূণমুকুল কোনটা? ভ্রূণমূল হচ্ছে ওই অংশটা, যে অংশটা থেকে ভবিষ্যতে মূল তৈরি হবে, মূল, ভবিষ্যতে মূল তৈরি হবে, ওই অংশটাকে বলা হচ্ছে ভ্রূণমূল, যেটি মাটির নিচের দিকে চলে যায়। ঠিক আছে, আর মাটির উপরের দিকে যেটা উঠে আসে, যেটা থেকে পরবর্তীকালে কাণ্ড তৈরি হয়, তাকে আমরা বলবো ভ্রূণমুকুল। ঠিক আছে, বোঝা গেল আশা করি। চলো, যেখানে ছিলাম সেখানে ফিরে যাই। এখানে ছিলাম আমরা, যে বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে। তাহলে সুপ্তাবস্থায় জিনিসটা কি বুঝতে পারলে, যে একটা বীজের মধ্যে যতদিন না ভ্রূণমূল ভ্রূণমুকুল বের হচ্ছে, তার আগে পর্যন্ত যে অবস্থায় ও ছিল, সেই অবস্থাটাকে বলা হচ্ছে সুপ্তাবস্থা। এই যে সুপ্তাবস্থা, এটাকে ভঙ্গ করে, ভাঙতে সাহায্য করে এই জিববেরেলিন হরমোন। চলো, নেক্সট যেটা কাজ, দেখো পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে। এবার তোমরা বলবে যে পর্বমধ্য কি? এই দৈর্ঘ্য বৃদ্ধি যে করছে, বুঝতে পারলাম যে দৈর্ঘ্য বৃদ্ধি করছে, কিন্তু পর্বমধ্য জিনিসটা কি? চলো দেখাই পর্বমধ্য জিনিসটা কি। এই যে দেখো, এই যে তুমি খাঁজ দেখতে পাচ্ছ, খাঁজ, এগুলোকে বলা হয় পর্বমধ্য। ঠিক আছে, এই যে এখানে একটা খাঁজ দেখতে পাচ্ছ, এখানে একটা খাঁজ দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় পর্ব, সরি পর্বমধ্য যদি বলেছি তাহলে ভুল বললাম, এগুলোকে বলা হয় পর্ব। ঠিক আছে, এই যে খাঁজ আছে, এই খাঁজগুলো হচ্ছে পর্ব। এবার দেখো পর্ব মধ্য কোনটা, এবার দেখাচ্ছি তোমাকে, আমি ইরেজ করে দিই, এবার তোমাকে দেখাচ্ছি। এই যে দেখো, এই যে একটা পর্ব, এই একটা পর্ব এবং এই আর একটা পর্ব, এই দুটো পর্বের মধ্যবর্তী যে দূরত্ব, ঠিক আছে, এই যে দূরত্ব, এটাকে বলা হচ্ছে পর্ব মধ্য। ঠিক আছে, দুটি পর্বের মাঝের অংশ, এটা একটা পর্ব, এটা একটা পর্ব, এটা একটা খাঁজ, এটা একটা খাঁজ, খাঁজ তার মানে হচ্ছে এটা একটা পর্ব, এটা একটা পর্ব, আর মাঝের যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলছি পর্ব মধ্য। ঠিক আছে, তাহলে জিববেরেলিন কী করছে? এই পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করছে। একটা কথা মাথায় রাখো, যে দেখো তুমি নিজেই ভাবো যে পর্ব মধ্যে এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা যত বৃদ্ধি পাবে, উদ্ভিদ তত লম্বা হবে। ঠিক আছে, তাহলে তাহলে যখন এখানে বলা হচ্ছে যে জিববেরেলিন যে হরমোনটি, সেই হরমোন কি করছে? পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করছে। তার মানে ইনডিরেক্টলি কি বলতে চাইছে? ইনডিরেক্টলি বলতে চাইছে যে উদ্ভিদকে লম্বা হতেও সাহায্য করে। দেখো, এই যে দূরত্ব, এই দূরত্ব যত বৃদ্ধি পাবে, উদ্ভিদ তত লম্বা হবে, তাই না? দেখো, লম্বা হতে সাহায্য করবে পরোক্ষভাবে। দেখো, এবার দেখো নেক্সট কি আছে দেখে নিই। নেক্সট, তার সঙ্গে সঙ্গে ফলেরও বৃদ্ধিতে সাহায্য করে। এটা বোঝার কিছু নেই, অসুবিধা নেই, ফলের বৃদ্ধি। ঠিক আছে, দেখো এটা আমি তোমাদেরকে বললাম। এই হলো জিববেরেলিন। এবার আমরা চলে আসবো সাইটোকাইনিনের ব্যাপারে। যেমন অক্সিন, জিববেরেলিন, ঠিক তেমনই সাইটোকাইনিনও উদ্ভিদের একটি হরমোন। চলো এর উৎসটা দেখে নিই। এর উৎস থেকে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে, এমসিকিউ বা তুমি শর্ট কোশ্চেন বলো, আসে যে ডাবের জলে কোন হরমোন পাওয়া যায়? তখন তোমরা বলবে সাইটোকাইনিন। দেখো উৎস কোথায় কোথায় পাওয়া যায়, দেখো কোথায় কোথায় পাওয়া যায়। এর ডাবের জলে পাওয়া যায়, অর্থাৎ নারকেলের তরল শস্যে, ভুট্টার শস্যে এবং টমেটোর রসে। বেশিরভাগ প্রশ্ন আমি দেখেছি ডাবের জল দিয়ে থাকে। ঠিক আছে, যে ডাবের জলে কোন হরমোন পাওয়া যায়? তখন তোমরা বলবে সাইটোকাইনিন হরমোন পাওয়া যায়, স্পষ্টভাবে একদম। চলো নেক্সট দেখো, সাইটোকাইনিনের কাজ দেখে নেব। কী করে? পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটানো। পার্শ্বীয় মুকুল বলতে কোনটা? দেখো, পার্শ্বীয় মুকুল বা কাক্ষিক মুকুল একই। পার্শ্বীয় মুকুল বলতে পাশাপাশি যে মুকুলগুলো থাকে, সেই মুকুলগুলোর বৃদ্ধি ঘটানো হয়। মানে লম্বা যেটা হয় সেটা নয়, পাশাপাশি যে মুকুলগুলো থাকে, দেখাচ্ছি আমি একটু পরে, আমি ছবি নিয়েছি। তাহলে সাইটোকাইনিন কী করছে? সাইটোকাইনিন পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটাচ্ছে। দেখো, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটালে কী হবে? গাছটা কিন্তু অনেকটা ঝোপড়া হয়ে যাবে। ঠিক আছে, ঝোপড়া হয়ে যাবে, লম্বাই না হয়ে ঝোপড়া হয়ে যাবে। পার্শ্বীয় মুকুল বলতে
এই যে সাইডে সাইডে যে মুকুলগুলো থাকে, এই যে সাইডে সাইডে যে মুকুলগুলো থাকে, এই যে সাইডে 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 যেগুলো বেরিয়েছে, এগুলো বেরোনোর ফলেই তো গাছটা ঝোপড়া হবে, তাই না? আর যদি এগুলো না থাকতো তাহলে গাছ কি গাছ লম্বা হয়ে যেত? ঠিক আছে? তাহলে সাইটোকাইনিন কি করছে? পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটাচ্ছে। আর ইনডিরেক্টলি এর মানে কি হচ্ছে? এর মানে হচ্ছে যে গাছকে মানে ঝোপড়া হতে সাহায্য করে। ঠিক আছে? গাছকে ঝোপড়া হতে সাহায্য করে। এই যে দেখো গাছটা ঝোপড়া হয়েছে। তো পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটাচ্ছে কোন হরমোন? সাইটোকাইনিন। চলো নেক্সট কাজ দেখে নেব। নেক্সট কাজ পত্রমোচন বিলম্বিত করা। পত্রমোচন অর্থাৎ হচ্ছে পাতা ঝরে পড়া। ঠিক আছে? এই যখন পাতা ঝরে পড়াকে বিলম্বিত করছে, অর্থাৎ বিলম্বিত করা মানে বেশি সময় ধরে সেটাকে না করতে দেওয়া, মানে বেশি সময় ধরে পাতা পাতা থেকেই যাবে, পাতা ঝরবে না। ঠিক আছে? এরকম বলছে ব্যাপারটা, যে পত্রমোচন বিলম্বিত করা। তাহলে দেখো এই পত্রমোচন বিলম্বিত করছে অর্থাৎ কি করছে? গাছকে চিরদিন মানে বেশি বেশি সময় ধরে সবুজ থাকতে সাহায্য করছে, তাই না? যদি যদি গাছের পাতা খুব তাড়াতাড়ি ঝরে পড়ে যায় তাহলে গাছ সবুজ কী করে থাকবে? তাহলে এখানে সাইটোকাইনিন কী করছে? পত্রমোচন পাতার ঝরে পড়াকে বিলম্বিত করছে, ওটাকে দীর্ঘায়িত করছে, মানে বেশি সময় ধরে পাতা থাকছে গাছের মধ্যে। ঠিক আছে? তার ফলে কী হচ্ছে? গাছ বেশি দিন সবুজ থাকছে। এটাই ব্যাপার। চলো ইরেজ করে দিই আমি, নেক্সটে যাব। এবার দেখো, এবার কৃত্রিম হরমোন নিয়ে দু একটা কথা আলোচনা করবো জাস্ট। কৃত্রিম হরমোন, যেরকম উদ্ভিদ হরমোন এরকম যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে প্রাকৃতিক হরমোন। ঠিক আছে? এগুলো প্রাকৃতিকভাবে পাওয়া যায়। এই যে অক্সিন, অক্সিন কৃত্রিমভাবেও তৈরি করা হয়, কিন্তু আমি যেটা আলোচনা করলাম এতক্ষণ সেটা হচ্ছে প্রাকৃতিক হরমোন। অক্সিন, তারপর জিববেরিলিন, সাইটোকাইনিন। ঠিক আছে? এগুলো হচ্ছে প্রাকৃতিক হরমোন। এই যে হরমোন, এই প্রাকৃতিক হরমোনের মতোই প্রায় একই রকম কাজ করবে। এরকম হরমোন তৈরি যেটা করা হয় মানুষের দ্বারা, যেটা ল্যাবরেটরিতে তৈরি করা হয়, তাকে পরীক্ষাগারে যেটা তৈরি করা হয় তাকে বলা হয় কৃত্রিম হরমোন। এই কৃত্রিম হরমোন থেকে তোমাদের একটা প্রশ্নই আসে, দেখাচ্ছি এই প্রশ্নটা কি, এর কাজ সম্পর্কে আসে। চলো কাজটা একটু দেখে নিই আমরা, যে এই কৃত্রিম হরমোন কী কাজে লাগে। দেখো, এই যে শাখা কলম আমরা তৈরি করি, গোলাপ, আম, পেয়ারা, জাম এইসবে যে শাখা কলম আমরা তৈরি করি, উদ্ভিদের শাখা কলমে এখানে যদি কৃত্রিম অক্সিন প্রয়োগ করা হয়, ঠিক আছে, কৃত্রিম অক্সিন, ওই প্রাকৃতিক অক্সিন নয়, কৃত্রিম অক্সিন, মানে ল্যাবরেটরিতে বা পরীক্ষাগারে যে অক্সিন তৈরি করব আমরা, ঠিক আছে, ওই অক্সিন যদি এখানে প্রয়োগ করা হয় শাখা কলমে, তাহলে খুব তাড়াতাড়ি মূল উৎপন্ন করা যায়। তাহলে খুব তাড়াতাড়ি মূল উৎপন্ন যদি করা যায় তাহলে গাছটিকে খুব তাড়াতাড়ি লাগানোর মতো অবস্থায় পাওয়া যাবে। ঠিক আছে? গাছটিকে খুব তাড়াতাড়ি রোপণ করা হবে। বোঝা গেল? তাহলে এইটা কাজ করছে। নেক্সট কাজ দেখো, যে ফলের মোচন রোধ করছে। অনেক সময় দেখবে যে ফল মানে পাকার আগেই দেখবে একটু মানে কিছু সময় পরেই দেখবে ঝরে পড়ে যাচ্ছে। এই যে ফলের ঝরে পড়া, এটাকে আটকায় কিন্তু কৃত্রিম অক্সিন। দেখো দেখো কৃত্রিম অক্সিন কী দিয়েছে এখানে, যেমন কৃত্রিম অক্সিন দেখো 2,4-D, এটা হচ্ছে কৃত্রিম অক্সিনের নাম। কৃত্রিম অক্সিন যেমন 2,4-D স্প্রে করে গাছের কচি ফল, মুকুল ইত্যাদি ঝরে পড়া রোধ করা যায়। ঠিক আছে? ওই যে ঝরে পড়ে, ওই ঝরে যাতে না পড়ে ওই জন্য কৃত্রিম অক্সিন প্রয়োগ করা হয়। প্রয়োগ অর্থাৎ স্প্রে করা হয়, বুঝতেই পারছো। দেখো নেক্সট আমরা কি দেখব। নেক্সট দেখো দেখো শুধু এইভাবে শুধু ফলের মোচন রোধে নয়, আগাছানাশক হিসেবে ব্যবহৃত হয়। দেখবে ধান, গম এই প্রভৃতি শস্যের ক্ষেত্রে দেখবে অনেক সময় আগাছা তৈরি হয়। আগাছা তৈরি হয় যেগুলো আমরা সেই মুনিশ লেবার টেবার লাগিয়ে সেগুলো আমরা সব তুলে ফেলি জমি থেকে, সেগুলো নির্মূলে কিন্তু এই যে অক্সিন সেটা কাজ করে, কিন্তু কৃত্রিম অক্সিন। বোঝা গেল? আগাছানাশক হিসেবেও কিন্তু এটি ব্যবহৃত হয়। ঠিক আছে? যেগুলো আমরা লেবার মুনিশ লাগিয়ে যেগুলো আমরা তুলে ফেলি জমি থেকে, সেই আগাছাগুলোকে কিন্তু নির্মূল করে এই কৃত্রিম অক্সিন। দেখো নেক্সট আরেকটা দেখে নেব, বীজহীন ফল। এই কৃত্রিম অক্সিন প্রয়োগ করে এক ধরনের বীজহীন ফল সৃষ্টি করা যায়। আর এই যে পদ্ধতি সৃষ্টি করা, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে পার্থেনোকার্পি। ঠিক আছে? দেখো লেখায় আছে যে পরাগযোগ ও নিষেক ছাড়াই কৃত্রিম অক্সিন ব্যবহার করে বীজহীন ফল সৃষ্টি করা যায়। কৃত্রিম অক্সিন প্রয়োগ করলে এমন এমন ফল দেখবে মার্কেটে পাওয়া যায় যেগুলোতে বীজ থাকে না, তাহলে সেগুলো কিন্তু এই কৃত্রিম অক্সিন প্রয়োগ করা হয়। আর একে কী বলা হবে? একে বলা হবে পার্থেনোকার্পি। ঠিক আছে? দেখো এই কৃত্রিম হরমোন থেকে একটা প্রশ্ন আমি দেখেছি প্রায়, যে প্রশ্নটা আসে, দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো সাইডে আমি যেটা দিলাম তোমাদেরকে, যে কৃষিক্ষেত্রে কৃত্রিম হরমোনের 3টি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। 3 নম্বরের এই প্রশ্নটাই তোমাদের থাকে। ঠিক আছে? এই কৃত্রিম হরমোন থেকে এই প্রশ্নটা থাকে বড় প্রশ্ন হিসেবে, 3 নম্বরের এই প্রশ্নটা থাকে, যে কৃষিক্ষেত্রে কৃত্রিম হরমোনের 3টি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। তখন তোমরা এগুলো লিখে দেবে। ঠিক আছে? পয়েন্ট দিয়ে দিয়ে এগুলো ছোটো ছোটো করে লেখা আছে, এগুলো লিখে দেবে, কাজ হয়ে যাবে। চলো নেক্সটে যাই। দেখো এতক্ষণ আলোচনা করলাম উদ্ভিদ হরমোন, উদ্ভিদ হরমোন শেষ। এবার দেখো এবার আমরা প্রাণী হরমোনে ঢুকবো। ঠিক আছে? উদ্ভিদ দেহে যেরকম হরমোন পাওয়া যাচ্ছিল, আমাদের প্রাণী দেহেও কিন্তু সেরকম হরমোন পাওয়া যায়। ওই একই হরমোন নয়, অন্যান্য হরমোন, সেগুলো কিন্তু হরমোন। দেখো প্রাণী দেহে বিভিন্ন গ্রন্থি থেকে কিন্তু এই হরমোন নিঃসৃত হয়, যেমন হাইপোথ্যালামাস, তারপরে পিটিউটারি। তোমাকে আমি হাইপোথ্যালামাস আর পিটিউটারি এই গ্রন্থি দুটি কোথায় থাকে তোমাকে দেখাচ্ছি আমি। চলো
এই দেখো একটা ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ব্রেনের ছবি, মস্তিষ্কের ছবি। দেখো এইখানে দেখা যাচ্ছে এই যে এই যে অংশটা ব্রেনের, এই যে অংশটা, এটা হয়ে যাচ্ছে হাইপোথ্যালামাস। ঠিক আছে, মস্তিষ্কের মধ্যে থাকছে এটা হাইপোথ্যালামাস। আর যে হাইপোথ্যালামাস এর নিচেই যেটা আছে সেটা হয়ে যাচ্ছে পিটিউটারি গ্ল্যান্ড। ইংলিশে লেখা আছে পিটিউটারি গ্ল্যান্ড। গ্ল্যান্ডের অর্থ হচ্ছে গ্রন্থি। ঠিক আছে, এটা হচ্ছে হাইপোথ্যালামাস আর এটা হয়ে যাচ্ছে পিটিউটারি গ্ল্যান্ড। তুমি দেখবে ভালো করে খেয়াল করবে, খুব ভালো করে দেখবে, এই হাইপোথ্যালামাসের নিচেই পিটিউটারি গ্ল্যান্ডটা আছে। ঠিক আছে, এখানে অর্থটা বোঝা যাচ্ছে না, তুমি দেখবে যখন আমি তোমাকে দেবো তখন বুঝতে পারবে ভালো করে। ইরেজ করে দিই, চলো দেখো। আর এই যে পিটিউটারি গ্রন্থি, এই গ্রন্থিকে আরেক নামে ডাকা হয়, সেই নামটি হচ্ছে, চলো দেখিনি নামটি, প্রবরগ্রন্থি বলা হবে। দেখো আমি দেখাচ্ছি তোমাকে, এই দেখো, চলো মাস্টার গ্ল্যান্ড বা প্রবরগ্রন্থি বলা হয়। মাস্টার গ্ল্যান্ড বা প্রবরগ্রন্থি। প্রবরগ্রন্থি কেন বলা হচ্ছে, কারণ এই গ্রন্থি থেকে নিঃসৃত যে হরমোন আছে, এই হরমোনটি অন্য অন্য গ্রন্থি মানে অন্য গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। যেমন আমি তোমাকে উদাহরণ দিচ্ছি, যে এই গ্রন্থি থেকে টিএসএইচ টিএসএইচ নামক একটি হরমোন নিঃসৃত হয়। টিএসএইচ পড়বে পরবর্তীকালে, টিএসএইচ নামক একটি হরমোন নিঃসৃত হয় পিটিউটারি গ্রন্থি থেকে। এই যে পিটিউটারি গ্রন্থি, এই যে পিটিউটারি গ্রন্থি, সরি আজকে ডিস্টার্ব করছে, এক মিনিট, হ্যাঁ এবার হয়েছে। এই যে পিটিউটারি গ্রন্থি, এই পিটিউটারি গ্রন্থি থেকে একটি হরমোন, আমি উদাহরণ দিচ্ছি টিএসএইচ। এই যে টিএসএইচ যে হরমোন, টিএসএইচ একটু উদাহরণ দিলাম আমি, টিএসএইচ, এই টিএসএইচ যে হরমোন, এই হরমোনটি কী করে, থাইরয়েড নামক আরেকটি যে গ্রন্থি আছে, সেই গ্রন্থি থেকে যখন থাইরক্সিন নিঃসৃত হয়, ওই থাইরক্সিন কতটা পরিমাণে নিঃসৃত হবে, কীভাবে নিঃসৃত হবে কি না, সেটা কিন্তু এই টিএসএইচ করবে। টিএসএইচ কিন্তু সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করবে। দেখো তাহলে এই যে হরমোনটি টিএসএইচ, এই হরমোনটি দেখো পিটিউটারির হরমোন। ঠিক আছে, তাহলে এই পিটিউটারির গ্রন্থি, পিটিউটারি যে গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন কী করছে, অন্য গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে, মানে বাবা হিসেবে কাজ করছে। ঠিক আছে, এই জন্য একে বলা হচ্ছে প্রভু হিসেবে কাজ করছে, গড হিসেবে কাজ করছে। ঠিক আছে, ওই জন্য একে বলা হচ্ছে প্রবগ্রন্থি। বোঝা গেল? তো এই জন্য পিটিউটারি গ্রন্থিকে প্রবগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়। অনেক সময় ইংলিশেও থাকে মাস্টার গ্ল্যান্ড, বা বাংলাতে যেটা হচ্ছে প্রবগ্রন্থি। ঠিক আছে, চলো আশা করি বোঝা গেল। এবার দেখো, এবার এই যে হাইপোথ্যালামাস যেটা আছে বাঁ দিকে, এই হাইপোথ্যালামাসেরও কিন্তু অন্য একটা নাম আছে। চলো এর আবার আরও বিশাল নাম আছে, দেখে নিই। এর আরও বিশাল নাম আছে, দেখো এর নামটা আরও বিশাল। একে বলা হচ্ছে সুপ্রিম কমান্ডার, বা ইংলিশে যেটা সুপ্রিম কমান্ডার বলা হচ্ছে, বাংলাতে বলা হবে সর্বোচ্চ প্রভুগ্রন্থি, বা আরেকটা নামও এর থাকে প্রভুগ্রন্থির প্রভু। প্রভুগ্রন্থির প্রভু, এই নামটা শুনে কিন্তু তুমি কিন্তু এক ঝলকে বুঝতে পেরে যাবে। দেখো এই নামটা দেখো, প্রভুগ্রন্থির প্রভু। প্রভুগ্রন্থি কোনটা? পিটুইটারি, অর্থাৎ পিটুইটারির প্রভু হচ্ছে হাইপোথ্যালামাস। তার মানে পিটুইটারিরও বাবা হচ্ছে এই, বুঝতে পারছো তো, পিটুইটারিরও বাবা, পিটুইটারি তো অন্যান্য গ্রন্থির বাবা, তার বাবা হচ্ছে হাইপোথ্যালামাস, ওই জন্য একে বলা হচ্ছে সর্বোচ্চ প্রভুগ্রন্থি বা প্রভুগ্রন্থির প্রভু। আবার ডিস্টার্ব করছে এখন, চলো দেখো যেটা বলছিলাম আমি, আমার ভাগ্নে এসেছিলো, যাই হোক, তো যেটা বলছিলাম আমি, যে এখন, সরি আমি কোথায় ছিলাম, যে হ্যাঁ এইখানে ছিলাম। দেখো যেটা আমি বলছিলাম, যে পিটুইটারি গ্রন্থিকে বলা হচ্ছে মাস্টার গ্ল্যান্ড, প্রবরগ্রন্থি, কারণ এই পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত যে হরমোন, সেই হরমোনটি অন্যান্য গ্রন্থির ক্ষরণ মাত্রাকে নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে, ঠিক একইভাবে পিটুইটারি যেমন অন্যান্য গ্রন্থির ক্ষরণ মাত্রাকে নিয়ন্ত্রণ করছে, ঠিক একইভাবে পিটুইটারির ক্ষরণ মাত্রা কিন্তু নিয়ন্ত্রণ করবে হাইপোথ্যালামাস। এই জন্য হাইপোথ্যালামাসকে বলা হচ্ছে সর্বোচ্চ প্রবগ্রন্থি, অর্থাৎ প্রবগ্রন্থির প্রভু। দেখো এই যে পিটুইটারি আছে, এটা তো প্রভু আছে। ঠিক আছে, প্রভু কেন? কারণ অন্যান্য গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করছে। কিন্তু এই পিটুইটারির যে ক্ষরণ নিয়ন্ত্রণ করে, পিটুইটারির ক্ষরণ যে নিয়ন্ত্রণ করে, সে হচ্ছে হাইপোথ্যালামাস। এই জন্য হাইপোথ্যালামাসকে বলা হয় সর্বোচ্চ প্রবগ্রন্থি, সুপ্রিম কমান্ডার বা প্রবগ্রন্থির প্রভু। ঠিক আছে, অনেক সময় এক নম্বরে এগুলো থাকে এই নামগুলো, যে প্রবগ্রন্থি কাকে বলা হয়, সর্বোচ্চ প্রবগ্রন্থি কাকে বলা হয়, বা প্রবগ্রন্থির প্রভু কাকে বলা হয়, এরকম করে থাকে। আর কেন বলা হয়, কেন বলা হচ্ছে, সেটা আমি তোমাকে দেখালাম। চলো ইরেজ করে দিই। দেখো এবার হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত কিছু হরমোনের আমরা নাম জানবো। ঠিক আছে, অতটা ইম্পর্টেন্ট নয় এখান থেকে, কিন্তু তবু আমি বেশ কয়েকটাই দিয়েছি, বইয়ে অনেক আছে দেখবে, আমি কয়েকটা দিয়েছি, জাস্ট তুলে একবার পড়ে নাও। পিটিউটারি থেকে যেগুলো আলোচনা করবো সেগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, তবু দেখে নাও। এটা দেখো হাইপোথ্যালামাস থেকে কী করছে, দেখো হাইপোথ্যালামাস থেকে কী করছে, দেখো এআরএইচ, অ্যাড্রেনোকর্টিকোট্রফিক রিলিজিং হরমোন, একটু কঠিন লাগবে। এই এআরএইচ কী করছে, এআরএইচ কী করছে, এটি অগ্র পিটুইটারিকে এসিটিএইচ ক্ষরণে নিয়ে উদ্দীপিত করে, মানে অগ্র পিটুইটারিকে এসিটিএইচ ক্ষরণে
উদ্দীপিত করে। তাহলে দেখো ACTH যে হরমোন সেটি কিন্তু পিটুইটারি থেকে নিঃসৃত হচ্ছে, আর নিয়ন্ত্রণ করছে কে? হাইপোথ্যালামাস। বুঝতে পারছো তো? এই জন্য একে বলা হচ্ছে সর্বোচ্চ প্রবরগ্রন্থি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা বুঝতে পারলে, নেক্সটে যাবো চলো। নেক্সট দেখি আমরা। দেখো TRH থাইরোট্রফিন রিলিজিং হরমোন, এটি কি করছে? এটি অগ্র পিটুইটারিকে TSH ক্ষরণে উদ্দীপিত করে। ঠিক আছে, TH ক্ষরণ TH নয় TSH, সরি TSH ক্ষরণে উদ্দীপিত করে এটা অগ্র পিটুইটারিকে। দেখো নেক্সট যাব, 3 নম্বরে দেখে নেব আমরা। 3 নম্বরে কি আছে? SRH সোমাটোট্রফিন রিলিজিং হরমোন, এটি কি করছে? এটি অগ্র পিটুইটারিকে STH বা GH যাই বলো একই ক্ষরণে উদ্দীপিত করে। STH বা GH ক্ষরণে উদ্দীপিত করে এটি SRH। বোঝা গেল? চলো নেক্সট আরেকটা রেখেছি আমি লাস্ট, এটা কি বলছে? এটা GH বা গ্রোথ ইনহিবিটিং হরমোন, এর পুরো নাম হচ্ছে গ্রোথ ইনহিবিটিং হরমোন। এটি কি করছে? এটি অগ্র পিটুইটারিকে GH ক্ষরণে বাধা দেয়। তাহলে দেখছো যে এই যে হাইপোথ্যালামাস আছে এটা কিন্তু কাকে নিয়ন্ত্রণ করছে? নিয়ন্ত্রণ করছে কিন্তু পিটুইটারিকে। আর পিটুইটারি কে? একটা প্রভু গ্রন্থি। তাহলে প্রভু গ্রন্থিকে নিয়ন্ত্রণ করছে হাইপোথ্যালামাস, তাই জন্য এর নাম হয়ে যাচ্ছে সর্বোচ্চ প্রভুগ্রন্থি। আশা করি আর তুমি ভুলবে না যে হাইপোথ্যালামাসকে কেন সর্বোচ্চ প্রভুগ্রন্থি বলা হয়। দেখো এখানে ছবিটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়েছি আসলে, তুমি আশা করি দেখতে পাচ্ছ, দিয়ে দেওয়া হয়েছে ছবিটা। দেখো এখানে যেটা আছে এটা হচ্ছে হাইপোথ্যালামাস, এটা হয়ে যাচ্ছে পিটিউটারি গ্ল্যান্ড, যেটা আমি একটু আগে তোমাদেরকে দেখলাম ছবিতে, যে হাইপোথ্যালামাসের নিচেই থাকবে পিটিউটারি গ্ল্যান্ড। চলো নেক্সট দেখে নিই। দেখো নেক্সট এবার অগ্র পিটুইটারি থেকে কিছু হরমোন নিঃসৃত হয়। হাইপোথ্যালামাসের কথা আমরা আলোচনা করলাম, ঠিক আছে। এবার অগ্র পিটুইটারি থেকে কিছু হরমোন নিঃসৃত হয়, সেই হরমোনগুলো আমরা কিন্তু জানবো। আর এই হরমোনগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, পুরো নামও মাথায় রাখতে হবে। যেগুলো যেগুলো পুরো নাম খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি লিখে দিয়েছি, চলে একবার দেখে নিই। দেখো ACTH অ্যাড্রেনোকর্টিকোট্রফিক হরমোন, বোঝা গেল? এর পুরো নাম হচ্ছে অ্যাড্রেনোকর্টিকোট্রফিক হরমোন। পুরো নাম কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে, উপায় নেই। চলো এ কী করছে দেখো, এর অধিক ক্ষরণ যদি হয়, এর ক্ষরণটা যদি অধিক হয়, যদি বেশি ক্ষরণ হয়, তাহলে একটা রোগ হয়ে যায়, কুশিং বর্ণিত লক্ষণ দেখা যায়। এই কুশিং বর্ণিত লক্ষণ কি? একটু তুমি ধৈর্য ধরো, আমি তোমাকে দেখাবো, দেখিয়ে তোমাকে বলে দেবো আমি, ঠিক আছে। এখন দেখালো তো বলে দিই আমি, তারপর তোমাকে ছবি দেখো লাস্টে। কী হয়ে যায় বলো তো? এখানে হয়ে যাবে যে ব্যাপারটা, যে এখানে যেটা হবে যে ওজন বেড়ে যাবে, পেট বেড়ে যাবে, ঠিক আছে। হাত আর পা এগুলো সরু সরু হয়ে যাবে, এরকম কিছু হয়ে যাবে, ঠিক আছে। এই যে লক্ষণ, এই লক্ষণগুলোকে বলা হচ্ছে কুশিং বর্ণিত লক্ষণ। আমি তোমাকে ছবি দেখিয়ে দেবো, আরও ক্লিয়ার হয়ে যাবে। চলো অধিক ক্ষরণে এই কুশিং বর্ণিত লক্ষণ দেখা যাচ্ছে। দেখো এবার গ্রোথ হরমোন যেটা দেখবো আমরা, গ্রোথ হরমোন GH এর পুরো নাম হচ্ছে গ্রোথ হরমোন। দেখো এই গ্রোথ হরমোনে যদি অধিক ক্ষরণ হয় তাহলে কী হয় দেখো, অতিকায়ত্ত হয়ে যায়, অতিকায়ত্ত হচ্ছে বিশাল লম্বা হয়ে যাবে, ঠিক আছে, গ্রোথ হরমোন। আর যদি কম ক্ষরণ হয় তাহলে আর বলার অপেক্ষা রাখে না যে কম ক্ষরণ হলে কী হবে, বুঝতেই পারছো, বামনত্ব হয়ে যাবে, বেটে বেটে হয়ে যাবে, যেগুলোকে বলি বেটে বেটে। হ্যাঁ ঠিক আছে, চলো এবার নেক্সট যে হরমোনটা সেটা দেখে নেব। TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এর কিন্তু পুরো নাম খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে কিন্তু। TSH এর পুরো নাম থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এর কাজ দেখে নেব, ঠিক আছে। এর কাজ দেখে নেব, এর কাজ হচ্ছে থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ এবং থাইরয়েড গ্রন্থিকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করছে। বোঝা গেল? থাইরয়েড যে গ্রন্থি তার বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করছে এবং থাইরয়েড গ্রন্থিকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করছে। বোঝা গেল? তাহলে দেখো এখানে তুমি একবার মিলিয়ে নিতে পারো, আমি যেটা তোমাকে একটু আগে বোঝালাম। তাহলে দেখো TSH কোথা থেকে নিঃসৃত হচ্ছে? পিটুইটারি থেকে। আর নিয়ন্ত্রণ করছে দেখো অন্য একটা গ্রন্থিকে, থাইরয়েড নামক যে গ্রন্থি, ওই গ্রন্থিকে নিয়ন্ত্রণ করছে, ওই জন্য একে প্রবরগ্রন্থি বলা হয়, পিটুইটারিকে। বোঝা গেল? আশা করি বুঝতে পারছো। চলো ইরেজ করে দিই আমি একবার। এবার দেখো তোমাকে ছবিটা আমি দেখাবো, এই দেখো ছবিটা, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এটা হচ্ছে কুশিং বর্ণিত রোগ যাকে বলা হয়। দেখো এই দিকে কী হচ্ছে, এদের ছবিটা আসলে ছোট হিসেবে দেখা যাচ্ছে না, আমি বলে দিচ্ছি তোমাকে। দেখো এইদিকে ওয়েট গেন হচ্ছে, অর্থাৎ মোটা হয়ে গেছে, পেটটা মোটা হয়ে গেছে। দেখো এই যে পা আছে আর এই যে হাত আছে সরু সরু হয়ে গেছে, গলার এখানটাও মোটা হয়ে গেছে, ঠিক আছে। এইগুলোকে বলা হয় কুশিং বর্ণিত লক্ষণ বা কুশিং বর্ণিত রোগ, এই রোগটাকে বলা হয়। পা সরু হয়ে যাবে, পা হাত এগুলো সরু হয়ে যাবে, আর পেট মোটা হয়ে যাবে, ঠিক আছে, ওজন বৃদ্ধি পাবে। আশা করি বুঝতে পেরেছো। দেখো নেক্সট দেখে নেব
যে এই যে পিটিউটারি, অগ্র পিটিউটারি, এখান থেকে আরেকটা হরমোন নিঃসৃত হয়, সেটা হচ্ছে, তার নাম হচ্ছে জিটিএইচ, গোনাডোট্রফিক হরমোন। এই হরমোন কি করে? এই হরমোন আমাদের যে জনন গ্রন্থি যেগুলো আছে পুরুষ এবং স্ত্রী দেহে, সেগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করে। আর সেই জায়গাগুলো থেকে যে হরমোন নিঃসৃত হয় সেগুলোকেও নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? সো এইখান থেকে যে জিটিএইচ, এর আবার 4 ধরনের, চলো দেখে নিই কী কী। দেখো, প্রথম দেখে নেব এফএসএইচ। এর পুরো নাম হচ্ছে, মুখস্থ করবে পুরো নাম, যেখানে দিয়েছি আমি পুরো নাম সেখানে কিন্তু ওগুলো কিন্তু পড়বে পুরো নাম, ঠিক আছে? এফএসএইচ এটি কি করছে দেখো, এর পুরো নাম প্রথমে দেখে নিই। এর পুরো নাম হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এটি কি করছে? এটি স্ত্রী দেহে ইস্ট্রোজেন হরমোন নিঃসরণে সহায়তা করে। স্ত্রী দেহে যে ইস্ট্রোজেন হরমোন নিঃসরণ হয়, সেটি কিন্তু নিঃসরণ হতে সহায়তা করে এই এফএসএইচ। বোঝা গেল? নেক্সট দেখে নেব এলএইচ। এর পুরো নামটা অতটা প্রয়োজন নেই, লিউটিনাইজিং হরমোন পুরো নাম হচ্ছে, মনে রাখতে পারলে ভালো, না রাখলে কোনো যায় আসে না, এটা অত ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? আমি আরও একবার বলছি, লিউটিনাইজিং হরমোন এর এলএইচের পুরো নাম, ঠিক আছে? দেখো, এটি কি করছে? এটি স্ত্রী দেহে যে প্রোজেস্টেরন যে হরমোন আছে, সেই প্রোজেস্টেরন হরমোন নিঃসরণে সহায়তা করে, এই যে এলএইচ হরমোন। বোঝা গেল? চলো নেক্সট দেখি। নেক্সট, এই যে হরমোনটা আছে এরও কিন্তু ফুল ফর্ম ইম্পর্টেন্ট, ঠিক আছে? আইসিএসএইচ, ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে? এই দেখো, পুরুষ দেহে টেস্টোস্টেরন নামক যে হরমোন থাকে, সেই হরমোন নিঃসরণে সহায়তা করে। পুরুষ দেহে টেস্টোস্টেরন থাকে, ঠিক আছে? আর স্ত্রী দেহে থাকে স্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, মনে রাখবে। তাহলে পুরুষ দেহে যে টেস্টোস্টেরন থাকে, সেই টেস্টোস্টেরন নিঃসরণে সহায়তা করে আইসিএসএইচ। এই যে আইসিএসএইচ আছে, এটি কিন্তু সহায়তা করে এই আইসিএসএইচ। আজকে ডিস্টার্ব করছে বেশি একটু, 1 মিনিট। হ্যাঁ, এই যে আইসিএসএইচ আছে, এটা কিন্তু নিঃসরণে সহায়তা করছে। কোন হরমোন নিঃসরণে সহায়তা করছে? টেস্টোস্টেরন। বোঝা গেল? চলো ইরেজ করে দিলাম। আর একটা হরমোন আছে, চলো দেখে নিই। নেক্সট, এলটিএইচ বা প্রোল্যাকটিন বলা হয়, ঠিক আছে? প্রোল্যাকটিন, এর কিন্তু অপর নাম প্রোল্যাকটিন। এটি কি করে? এটি স্তনদুগ্ধ ক্ষরণে সহায়তা করে, ঠিক আছে? মাতৃদেহে যে স্তনদুগ্ধ থাকে, সেটি ক্ষরণে সহায়তা করে এই হরমোন এলটিএইচ বা প্রোল্যাকটিন। দেখো নেক্সট, এটা আমরা পড়লাম অগ্র পিটিউটারি, এবার কিন্তু পড়বো পশ্চাৎ পিটিউটারি, ঠিক আছে? পরীক্ষা অনেক সময় প্রশ্ন থাকে যে পশ্চাৎ পিটিউটারি থেকে নিঃসৃত একটি হরমোনের নাম লেখো। তখন তোমরা কিন্তু, আমি যে উদাহরণগুলো দেবো, যে যে দুটো হরমোনের নাম বলবো, একটা এডিএইচ আর একটা হচ্ছে অক্সিটোসিন, তুমি কিন্তু সেগুলো কিন্তু দিয়ে দেবে, এই দুটোর মধ্যে একটা দিয়ে দেবে। এডিএইচটা লিখে দেবে, অসুবিধা হবে না। দেখো, এডিএইচ এর পুরো নাম হচ্ছে অ্যান্টি ডিউরেটিক হরমোন, বা সংক্ষেপে একে বলা হয় ভেসোপ্রেসিন। ভেসোপ্রেসিন নামেও কিন্তু ডাকা হয়। আর এই হরমোনের কম ক্ষরণে একটি কিন্তু রোগ হয়, যে রোগটা আমাদের বহুল প্রচলিত, দেখতে পাবে, দেখবে, ডায়াবেটিস ইনসিপিডিয়াস। এই নামে না বুঝলেও দেখো, পরে যে নামটা দিয়েছি সেই নামে অবশ্যই বুঝে যাবে, বহুমূত্র, মানে ঘন ঘন মূত্র ত্যাগ করে, ধরো ঘন ঘন বাথরুম যায়, এই যে রোগ, এই রোগটাকে ইংলিশে বলা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডিয়াস, ঠিক আছে? এটি এটি কখন হয়? যখন এডিএইচের যে হরমোন আছে, এই হরমোনটি যখন কম ক্ষরণ হয়, তখন কিন্তু এই রোগ হয়। বোঝা গেল? এই যে এডিএইচ হরমোন আছে, এই হরমোনের কম ক্ষরণে যে রোগটি হয়, তার নাম হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডিয়াস বা বহুমূত্র রোগ। চলো, এই পশ্চাৎ পিটিউটারি থেকে আরেকটি হরমোন নিঃসৃত হয়, ওই হরমোনটি জাস্ট আমরা নাম জেনে নেব, ঠিক আছে? দেখো কি আছে, অক্সিটোসিন, যেটা আমি নাম বলছিলাম একটু আগে। এটি কি কাজ করে? এটি কিন্তু প্রসবকালে সহায়তা করে। প্রসবকাল বলতে মা যখন সন্তান জন্ম দেয়, হ্যাঁ ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে প্রসব। ওই প্রসবকালে এটি কিন্তু সহায়তা করে। এটি অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট তুমি নামটা জেনে রাখবে। আর এই যে এডিএইচ আছে, এই এডিএইচ এর কম ক্ষরণে এই যে রোগটা হচ্ছে, এই রোগটার কিন্তু নাম মনে রাখবে। বোঝা গেল? ডায়াবেটিস ইনসিপিডিয়াস বা বহুমূত্র রোগ। সো আজকের ক্লাস তোমাদের এতদূর পর্যন্তই ছিল। পরের দিন অন্য কোনো বলতে কি, আবার সেই পরে যেগুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করব, অসুবিধা হবে না। আর কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবে। চলো, আমি চাঁদনির সঙ্গে একটু কথা বলবো, এবার দেখি চাঁদনি কতটা বুঝতে পারলো।